হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও পর্যালোচনার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। আজ আমরা তোমাদের সাথে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন আলোচনা করব, যেগুলো সাধারণত পরীক্ষায় 8 নম্বরে আসে। এই অধ্যায়টি শুরু করার আগেই বলে দিই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। ভালোভাবে তোমরা প্রত্যেকটি প্রশ্ন উত্তর বুঝে নেবে। তোমরা বুঝতে পারলেই দেখবে পরীক্ষায় খুব ইজিলি লিখতে পারছো। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রতি বছরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নীল বিদ্রোহ কেন ঘটেছিল এবং এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। প্রশ্ন যখন দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, উত্তরও আমরা সেইভাবেই তোমাদের কাছে তুলে ধরব। প্রথম প্রশ্ন ছিল কি, নীল বিদ্রোহ কেন ঘটেছিল। দেখো, নীল চাষের আদর্শ স্থানস্বরূপ বাংলায় ব্রিটিশরা নীল চাষের সূত্রপাত করেন। ইতিপূর্বে 19 শতকের প্রথম পর্যায়ে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের দরুন বস্ত্রশিল্পে প্রভূত উন্নতি হয়েছিল এবং এই কারণেই কিন্তু নীলের চাহিদা বৃদ্ধি পায়। মোটামুটি 1810 ও 1820 দশক থেকেই বাংলায় নীল চাষ শুরু হয়। এরপর 1833 সালের তৃতীয় সনদ আইন অনুযায়ী কোম্পানির একচেটিয়া ব্যবসা বাণিজ্য বন্ধ হলে বহু ইংরেজ ব্যবসায়ী নীল চাষকে কেন্দ্র করে লাভবান হতে শুরু করে। এর সাথে সাথে কি হয়, শুধুই কি তারা নীল চাষ করাতো? না, ভারতীয় নীল চাষিদের ওপর দৈহিক অত্যাচার, অর্থদণ্ড, বিনা পারিশ্রমিকে বেগার খাটানো, এই সমস্ত অসম্মানজনক কাজকর্ম ভারতীয়দের সাথে নিয়মিত ঘটত। আর এই অত্যাচার চরম পর্যায়ে পৌঁছলেই 1859 সালে নীল বিদ্রোহের সূত্রপাত হয়। এই নীল বিদ্রোহের কিছু কিন্তু বিশেষ কারণে ঘটেছিল। এই কারণগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে দেখবে ইতিহাস আর মুখস্থ করতে হচ্ছে না, একটু বুঝে নাও তাহলেই দেখবে তোমরা লিখে আসতে পারবে। প্রথম কারণ কি, নীল সাহেবদের দ্বারা নীল চাষিদের অত্যাচারিত হওয়া। প্রথমেই বললাম, শুধুই যে এরা চাষ করাতো তা নয়, এরা দৈহিকভাবে মানসিকভাবে নিপীড়ন করত। নীল চাষের সূত্রপাত হওয়ার পর থেকেই সাহেবরা কি করত, গরু বাছুর লুণ্ঠন, চাষিদের গৃহে আগুন লাগিয়ে দেওয়া, বেগার খাটানো প্রভৃতি কার্যে লিপ্ত হতো। ফলত কি হতো, গরিব চাষিরা এই অত্যাচারের হাত থেকে মুক্তি পেতেই নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহে সামিল হয়। পরের পয়েন্ট কি, দাদন প্রথা বা রায়তি প্রথা। এই নীল বিদ্রোহের কিন্তু একটা অন্যতম কারণ। এবার তোমাদের আগে বলে রাখি, দাদন কি। দাদন কথার অর্থ হলো অগ্রিম বা আগাম। নীল চাষের জন্য চাষিদের নীলকর সাহেবরা অগ্রিম অর্থ বিঘা প্রতি ধার দিত। এই ধার কিন্তু চাষিরা কোনোদিনই শোধ করতে পারত না। কেন বলো তো? চাষিরা অশিক্ষিত ছিল, তারা বুঝতে পারত না, তাদের হয়তো অর্থ শোধ হয়ে গিয়েছে, তাও কি করত নীলকর সাহেবরা, তাদের মিথ্যা কথা বলে আরও বেশি অর্থের জালে তাদের ফাঁসিয়ে দিত। এইভাবে কি হয়, গরিব চাষিরা দিনে দিনে নিপীড়িত হতে থাকে এবং তাদের মধ্যে একটা ক্ষোভ পুঞ্জীভূত হয় এবং সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ছিল 1859 সালের নীল বিদ্রোহ। পরের পয়েন্ট কি, 1830 সালে পাশ হওয়া পঞ্চম আইন এক্ষেত্রে উল্লেখযোগ্য। কি হয়েছিল, ব্রিটিশ সরকার আইন করে ঘোষণা করে যে কোনো কৃষক দাদন নিতে বাধ্য থাকবে ও অন্যথায় নীলকর সাহেবরা চাষিদের বন্দী করতে ও সম্পত্তি বাজেয়াপ্ত করে নিতে পারবে। তাহলে কীরকম অত্যাচার চিন্তা করো, তোমাকে দাদন জোর করে দেওয়া হবে, তারপরে সেই ঋণের জালে তোমাকে শেষ করে দেওয়া হবে। এই আইনের ফলে চাষিদের অবস্থা আরও সঙ্গীন হয়ে ওঠে ও তারা নিপীড়িত ও ক্ষুব্ধ হয়ে বিদ্রোহের পথ বেছে নেয়। আর শেষ পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি, অতিরিক্ত নীল চাষে নিযুক্ত হওয়ায় চাষিরা খাদ্যশস্যের চাষ ঠিকমতো করতে পারত না, ফলে চাষাবাদ ক্ষতিগ্রস্ত হতে থাকে। সেই সময়, আজ থেকে প্রায় 150-200 বছর আগে, সেই সময়
চাষবাসের ওপর ভিত্তি করেই কিন্তু বাংলার চাষিরা বেঁচে থাকতো। এখন নীল চাষ করলে কি হয়, জমির উর্বরতা নষ্ট হয়। আবার নীলকর সাহেবদের অতিরিক্ত চাহিদার জন্য খাদ্যশস্যের চাষবাস প্রায় বন্ধ হতে বসেছিল। তাহলে পুরো জমি যদি নীল চাষ হয় তাহলে তারা কি খাবে? এইভাবে তারা বিভিন্ন উপায়ে নীলকর সাহেবদের কাছে নিপীড়িত, অত্যাচারিত হতে থাকে। সেই কারণেই বাংলার চাষিরা নীল বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব নীল বিদ্রোহের বৈশিষ্ট্য। প্রথমেই বলি, নীল বিদ্রোহের ব্যাপকতা ও তাতে চাষিদের অংশগ্রহণ এতটা হয়েছিল যে নীলের চাষ সরকার বাধ্য হয়ে বন্ধ করে দেয়। তাহলে বুঝতে পারছো কত ভয়াবহ আকার ধারণ করেছিল সেই বিদ্রোহ। 1860 সালে ব্রিটিশ সরকার কমিশন গঠন করে, নীল চাষ চাষিদের ইচ্ছাধীন বলে ঘোষণা করে। অর্থাৎ যদি কোনো চাষি মনে করেন তিনি নীল চাষ করবেন তবেই তিনি নীল চাষ করতে পারবেন, অন্যথায় জোর করে বলপূর্বক কোনোভাবে নীল চাষ করানো যাবে না। এরপরে কি পাই দেখো, ফরিদপুর, নদিয়া, যশোহর, বারাসাত, মালদহ প্রভৃতি স্থানে নীল বিদ্রোহ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নীল চাষিরা সংঘবদ্ধভাবে এই বিদ্রোহে অংশ নেয় এবং সবথেকে মজার বিষয়, জমিদার শ্রেণীও কিন্তু তাদেরকে সমর্থন করেছিল। এরপরে পাচ্ছি দীনবন্ধু মিত্র, শিশির কুমার ঘোষ প্রমুখ শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় তাদের লেখার মাধ্যমে ও পত্রিকায় চাষিদের পক্ষে সমর্থন আদায়ে সচেষ্ট হয় ও এই বিদ্রোহকে সমর্থন করে। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে গল্পের মতো করে প্রত্যেকটি ঘটনা ইতিহাসে মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখবে ইতিহাসকে আর ভয় করছে না। আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে এলাম। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1857 সালে মধ্য ও উত্তর ভারতের কিছু কিছু স্থানে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের সূত্রপাত হয়। 1857 সালের 29শে মার্চ বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নামক এক সিপাহী একজন ঊর্ধ্বতন ব্রিটিশ সেনা অফিসারকে লক্ষ্য করে গুলি করে এবং তাকে হত্যা করে। এই ঘটনার সাথে সাথেই বিদ্রোহ জোরালোভাবে দেশের বহু জায়গায় ছড়িয়ে পড়ে। মিরাট, লখনৌ, আম্বালা, দিল্লি, অযোধ্যা প্রভৃতি স্থানে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছিল। মহাবিদ্রোহের প্রকৃতি আমরা বিভিন্নভাবে আলোচনা করব। দেখো, প্রথম পয়েন্ট কি, মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কি ছিল তাই নিয়ে বহু ঐতিহাসিক বিবিধ মত প্রকাশ করেছেন। বেশ কয়েকজন ঐতিহাসিকের মতে মহাবিদ্রোহ মূলত সিপাহী বিদ্রোহ। এই মত পোষণ করেছেন জন লরেন্স, চার্লস রেক্স, ঈশ্বরচন্দ্র গুপ্ত, সৈয়দ আহমেদ, দাদাভাই নওরোজি, কিশোরী চাঁদ মিত্র প্রমুখেরা। এদের মত কি ছিল? এই বিদ্রোহ ছিল পুরোপুরি সিপাহীদের বিদ্রোহ, অর্থাৎ অসামরিক মানুষের অসন্তোষ এক্ষেত্রে অপ্রধান ঘটনা ছিল। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে এই বিদ্রোহ শুরু হয়েছিল সেনাদের নিয়ে। শাসন ব্যবস্থা ভেঙে পড়লে সাধারণ মানুষও তাতে অংশগ্রহণ করেন। আবার বেশ কিছু ঐতিহাসিক তথা কিছু বিশিষ্ট জনের মতে এই বিদ্রোহ ছিল জাতীয় বিদ্রোহ, অর্থাৎ এরা জাতীয়তাবাদের নিরিখে এই বিদ্রোহকে বিচার করেছেন। দেখো, নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউন পত্রিকায় কার্ল মার্কস এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। ভারতীয়দের মধ্যে ভিডি সাভারকর প্রথম এই বিদ্রোহকে জাতীয়তাবাদী ইতিহাস চর্চার আওতায় এনেছেন ও ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ঘোষণা করেছেন। এসবি চৌধুরী এই মতকেই সমর্থন করে বলেছেন, এই বিদ্রোহে অনেক শ্রেণীর মানুষ একসঙ্গে বিদেশি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। দূরের হলেও এটি ছিল পরবর্তীকালের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে প্রকৃত পদক্ষেপ। এছাড়া সুশোভন সরকার বলেছেন বা পিসি জসিম প্রমুখেরা বলেছেন 1857 বিদ্রোহকে স্বাধীনতার যুদ্ধ। এই বিদ্রোহকে যতটা সিপাহী বিদ্রোহ বলা চলে তার চেয়ে অধিক ছিল গণবিদ্রোহ। এই মত পোষণ করেছেন ডক্টর শশীভূষণ চৌধুরী, জে বি নর্তন প্রমুখ।
শেষে পাচ্ছি আমরা আধুনিক অর্থে এই বিদ্রোহ জাতীয়তাবাদী সংগ্রাম ছিল না। এই নিয়ে ঐক্যমত লক্ষ্য করা যায়। টমাস মেটাকাফ মন্তব্য করেছেন যে এই বিদ্রোহ কখনো কখনো সিপাহী বিদ্রোহকে ছাপিয়ে গেলেও জাতীয় বিদ্রোহের পর্যায়ে কখনোই পৌঁছতে পারেনি, কারণ এর জনপ্রিয়তা মূলত উত্তর ভারত ও মধ্য ভারতের কিছু অংশেই সীমাবদ্ধ ছিল। তবে রণজিৎ গুহ, ডক্টর হরপ্রসাদ চ্যাটার্জির মতো আধুনিক ঐতিহাসিকরা সিপাহী বিদ্রোহের মধ্যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ও ভূমিকাকে গুরুত্ব দিয়েছেন। আলোচনার ফাঁকে তোমাদের জানিয়ে রাখতে চাই, টিম ডাব্লিউবি পড়াশোনা 2023 মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটানোর সেরা উপায় তোমাদের সামনে নিয়ে এসেছে। মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে ভৌতবিজ্ঞান, গণিত ও জীবনবিজ্ঞানে। থাকছে প্রতিটি অধ্যায় থেকে মডেল প্রশ্নপত্র সহ তার মডেল উত্তরপত্র। তাই মাধ্যমিক পরীক্ষার ভয় কাটাতে আর দেরি না করে এখনই কিনে নাও মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে ডাব্লিউবি পড়াশোনার ইবুক স্টোরে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা আবারও ফিরে এলাম আমাদের আলোচনায়। এরপরে থাকছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে, ভালোভাবে তোমরা বুঝে নেবে, তাহলেই দেখবে আর মনে রাখতে কষ্ট হচ্ছে না। 19বিংশ শতাব্দীর মধ্যবর্তী সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবর্ষে যে সমস্ত উপজাতি বিদ্রোহ ঘটেছিল তার মধ্যে 1855-56 সালের সাঁওতাল বিদ্রোহ সর্বাপেক্ষা ভয়াবহ ও রক্তাক্ত ইতিহাস। 1793 সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে সাঁওতালরা রাজমহলের পার্বত্য অঞ্চলে স্থায়ী বসবাস শুরু করে ও তারা এই স্থানের নাম দিয়েছিল দামিনিকো বা পাহাড়ের প্রান্তদেশ। ভালো করে মনে রাখবে, এইগুলো থেকে 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়। ইতিমধ্যে ব্রিটিশ অপশাসনের দরুন সাঁওতালরা ক্ষুব্ধ হয়ে ওঠে ও সিধু কানোর নেতৃত্বে ভাগনাডিহির মাঠে আবাল বৃদ্ধ বনিতা বহু সাঁওতাল উপজাতির মানুষের উপস্থিতিতে 1855 সালের 30শে জুন স্বতন্ত্র সাঁওতাল পরগনার প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়। তাহলে কার নেতৃত্বে, কবে শুরু হয়েছিল, কোথায় শুরু হয়েছিল, এই ছোট ছোট ইনফরমেশনগুলো তোমরা যদি মনে রাখতে পারো, দেখবে বড় কোয়েশ্চেন পড়তে গিয়েই তোমরা বহু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ। আমরা এবার আলোচনা করব এই সাঁওতাল বিদ্রোহের কারণ। কোম্পানি ভূমি রাজস্বর ওপর বিভিন্ন শুল্ক আরোপ করতে থাকে, যার ফলে সাঁওতালদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। তারা বিভিন্নভাবে না সাঁওতালদের উপর অত্যাচার করত। যেমন ধরো, নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হলে সেই অনুসারে সাঁওতালদের জমির উপর খাজনা ধার্য করা হয়। ভাগলপুরের কালেক্টর ক্লিভল্যান্ড খাজনা আদায় করতেন সাঁওতাল উপজাতিদের থেকে, যা ক্রমশ বাড়তে থাকে। ফলে কি হয়, সাঁওতালদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা অনুযায়ী সাঁওতালরা নগদ অর্থে ভূমি রাজস্ব দিতে বাধ্য হতো, যার দরুন তারা মহাজনদের থেকে ঋণ নিত এবং তা কখনোই শোধ করতে পারত না। মানে আমরা দেখতে পাচ্ছি, নীল বিদ্রোহ হোক বা সাঁওতাল বিদ্রোহ, মোটামুটি ভারতবর্ষের যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদের প্রতি কিন্তু ইংরেজরা একইভাবে অত্যাচার চালিয়ে গেছে। এবং এই ফলে কি হয়, মহাজনদের দ্বারা তারা অত্যাচারিত হতে শুরু করে। তাহলে একদিকে ব্রিটিশ সরকার, অন্যদিকে মহাজন, তারা দুই দিক থেকে অত্যাচারিত হতে শুরু করে। ব্রিটিশরা বলপূর্বক সাঁওতালদের নীল চাষ করতে বাধ্য করত, যার দরুন তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাহলে সাঁওতাল বিদ্রোহের মধ্যেও কিন্তু আমরা নীল বিদ্রোহকে পাচ্ছি। মালপত্র কেনা বেচার সময় মহাজন ও ব্যবসায়ীরা বিভিন্নভাবে এই গরিব সাঁওতালদের ভুয়ো বাটখারার মাধ্যমে ঠকাতো। এই সকল কারণে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল। এরপরে চলে আসি সাঁওতাল বিদ্রোহের গুরুত্বে। সাঁওতাল বিদ্রোহের অন্যতম গুরুত্ব হলো, এই বিদ্রোহের সমাপ্তি ঘটলে সাঁওতালরা তাদের অধ্যুষিত এলাকা নিয়ে, অর্থাৎ রাজমহল, বিহার, একটি পৃথক সাঁওতাল পরগনা গঠনে সক্ষম হয়। 2 নম্বর পয়েন্ট কি, সাঁওতাল বিদ্রোহ যে কেবল সাঁওতাল উপজাতিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল তা নয়, এই বিদ্রোহে সাঁওতালদের সমর্থনে বিভিন্ন নিম্নবর্গের হিন্দু সম্প্রদায়ের মানুষও অংশগ্রহণ করে।
ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই স্বতঃস্ফূর্ত বিদ্রোহে সামিল হয়ে বিদ্রোহের শেষে সাঁওতাল অধ্যুষিত এলাকায় স্বতন্ত্র ও নিজস্ব আইন চালু হয় ও সাঁওতালরা পৃথক উপজাতি হিসাবে স্বীকৃতি পায়। এই বিদ্রোহে সকল বয়সের মানুষ অংশগ্রহণ করেছিলেন, ফলে তা গণমুখী চরিত্র ধারণ করে। পরবর্তী 3 বছরের জন্য সাঁওতাল পরগনায় খ্রিস্টান মিশনারি ব্যতীত সমস্ত বিদেশি মহাজন ও ব্যবসায়ীদের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়। তাহলে এই গুরুত্বগুলো তোমরা যদি মনে রাখতে পারো, তাহলেই দেখবে তোমরা পরীক্ষায় খুব ভালো নাম্বার পাচ্ছ। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে, আলোচনা করব তোমাদের সাথে। মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। মহাবিদ্রোহ পরবর্তী ইতিহাস পরম্পরায় যে কটি উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার মধ্যে মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900 সাল অবধি অন্যতম। কোথায় হয়েছিল? ছোটনাগপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী মুন্ডা উপজাতির মানুষেরা তৎকালীন ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে বিরসা মুন্ডার নেতৃত্বে বিদ্রোহে অবতীর্ণ হন। আবারও সেই একই কথা বলে রাখি, কোথায় হয়েছিল, কার নেতৃত্বে হয়েছিল, কবে শুরু হয়েছিল, এই ছোট ছোট ইনফরমেশনগুলো কিন্তু বড় প্রশ্ন যখন পড়বে ভালোভাবে নোট ডাউন করবে, তাহলে দেখবে তোমাদের অতি সংক্ষিপ্তের আর অসুবিধা হচ্ছে না। মুন্ডা বিদ্রোহের কারণ, প্রথম পয়েন্ট কি? 1865 সালে ব্রিটিশ সরকার ভারতীয় অরণ্য আইন বা ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করে, যা ভারতের অরণ্য সম্পদের উপর ভারতীয় নাগরিক তথা অরণ্যবাসীদের অধিকার থেকে বঞ্চিত করে। এমনকি অরণ্যবাসী উপজাতীয় সম্প্রদায়ের মানুষের জীবিকা নির্ধারণের পথেও বাধা সৃষ্টিকারী হয়ে ওঠে। বাইরে থেকে আসা মহাজন, ঠিকাদার, জমিদারদের আবির্ভাব হয়। তারা কি করে? এই মুন্ডাদের উপর বিবিধ কর, ঋণের বোঝা চাপিয়ে দেয় এবং আরও নানা রকম উপায়ে তাদেরকে অত্যাচার করতে শুরু করে। তার মধ্যে একটা বড় ব্যাপার ছিল বেগার খাটানো, বিনা পারিশ্রমিকে বেগার তারা খাটায় তাদেরকে। এছাড়াও কিছু খ্রিস্টান মিশনারি মুন্ডাদের বসতি এলাকায় খ্রিস্ট ধর্ম প্রচারে উদ্যোগী হয়ে ওঠে এবং ধর্মান্তরিতকরণে লিপ্ত হয়, যার ফলে মুন্ডারা খুব ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর ব্রিটিশদের দ্বারা নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার সূচনা হলে জমির যৌথ মালিকানা সংক্রান্ত মুন্ডা সমাজে প্রচলিত খুঁতকাটি প্রথার সমাপ্তি ঘটে, আর এর ফলেই মুন্ডারা বিদ্রোহী হয়ে ওঠে। তাহলে এত রকমভাবে মুন্ডাদের ওপর অত্যাচার হয়েছিল, সেখানে ঠিকাদার, মহাজন, জমিদার, ব্রিটিশ সরকার কেউই বাদ ছিল না। তাই বাধ্য হয়েই মুন্ডারা এই বিদ্রোহে সামিল হয়। এবার আমরা আলোচনা করব মুন্ডা বিদ্রোহের গুরুত্ব। গল্পের আকারে সবসময় ইতিহাসকে পড়ার বোঝার চেষ্টা করবে, তাহলেই দেখবে আর চাপ পড়ছে না মুখস্থ করার ওপর। প্রথম পয়েন্ট কি পাচ্ছি? 1899 থেকে 1900 সাল পর্যন্ত হওয়া এই মুন্ডা বিদ্রোহ আপাত দৃষ্টিতে ব্যর্থ হলেও এর সুদূর প্রসারী ও গুরুত্বপূর্ণ প্রভাব আমরা দেখতে পাই। প্রথমেই কি থাকছে? এই বিদ্রোহে মুন্ডা উপজাতির সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার বুঝে নিতে ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাহলে এই বিদ্রোহ মুন্ডা উপজাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এরপরে কি পাচ্ছি? এই বিদ্রোহের অন্যতম সাফল্য ও গুরুত্ব হলো ঠিক তার কয়েক বছর পরেই 1908 সালে সরকার ছোটনাগপুরে প্রজাস্বত্ব আইন পাশ করায়, যার মাধ্যমে মুন্ডাদের চিরাচরিত জমির মালিকানা সংক্রান্ত খুঁতকাঠি প্রথা স্বীকার করে নেওয়া হয়। তাহলে যে খুঁতকাঠি প্রথা নিয়ে এত সমস্যা, সেটা পরবর্তীকালে স্বীকৃত হয়। বিরসা মুন্ডা তাঁর উপজাতির অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াইয়ে অবতীর্ণ হন, তা থেকে অন্যান্য উপজাতিরাও অনুপ্রেরণা পেয়েছিল। এটা তো পিছিয়ে পড়া মানুষগুলো এই বিরসা মুন্ডাকে দেখে অনুপ্রাণিত হয়েছিল। আদতে এই বিদ্রোহ কৃষক আদিবাসী সম্প্রদায়ের বিদ্রোহ হলেও এর রাজনৈতিক গুরুত্ব কিন্তু সুদূর প্রসারী। এই বিদ্রোহ মুন্ডা সহ অন্যান্য উপজাতিদের রাজনৈতিক দিক থেকে অনেক বেশি সচেতন করে তোলে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই পর্বটি কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও বেশি বেশি শেয়ার করো। প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও পর্যালোচনা সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়ার জন্য এখনই ভিজিট করো www.porosona.com। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।